হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। সবার প্রিপারেশন খুব ভালো চলছে আশা করি। তো আজ আমরা করব সিটেট পেপার ওয়ান, আগস্ট 2023 সালে যে আমাদের পেপার ওয়ান হয়েছিল তার সিডিপি 30টি কোয়েশ্চেন। আগের দিন আমরা 2021 সালের যে সিটেট হয়েছিল তার সিডিপি 30টি কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। তো 2021-এর ডিসেম্বরেও তোমাদের সিটেট হয়েছিল, তারপর 2022 সালেও হয়েছিল, কিন্তু ওগুলো আমাদের অনলাইন হয়েছিল। তাই ওইগুলো কিন্তু অনেকগুলি শিফটে হয়েছিল। অতগুলো যদি আমি এই সেপ্টেম্বর 2026-এর এক্সামের আগে কাভার করতে যাই, তাহলে কিন্তু ওই প্রিভিয়াস ইয়ার্স দিলেই তাহলে আমার শেষ হয়ে যাবে। তাই আমি ভাবলাম যে 2023 সালে যে অফলাইন, তারপর থেকে যে 2026 পর্যন্ত যে অফলাইন তোমাদের পরীক্ষাগুলি হয়েছে সেগুলির এখন ডিটেলস দিয়ে রাখি, কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন করে রাখি। এই 6 তারিখ থেকে বা তার আগের থেকে আমাদের একটা নতুন সিরিজ শুরু হবে। সেপ্টেম্বর 2026-এর সিটেটকে টার্গেট রেখে আমি পুরো টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন করব, প্রিভিয়াস ইয়ার্সের উপর নির্ভর করে। ঠিক আছে? ওটাতে কিন্তু তোমাদের খুব কাজে লাগবে, তাই ওটাই আগে শুরু করব। আজ এটা নিয়ে আমরা ডিসকাশন শুরু করি। সিটেট পেপার ওয়ান, আগস্ট 2023, সিডিপি 30টি কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন, ডিসগ্রাফিয়া ইজ এ, ডিসগ্রাফিয়া হলো স্পিচ ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই স্টাটারিং অ্যান্ড এরার্স ইন আর্টিকুলেশন, তোতলামি ও উচ্চারণগত ত্রুটিযুক্ত বাকজনিত ব্যাধি, লোকোমোটর ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই গ্রস মোটর ইম্পেয়ারমেন্ট, স্থূল মোটর সমস্যাযুক্ত চলনজনিত ব্যাধি, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই ট্রাবল ইন ফর্মিং লেটার্স অ্যান্ড শেপস, অক্ষর ও আকৃতি গঠনে সমস্যাযুক্ত স্নায়বিক ব্যাধি, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই ল্যাক অফ অ্যাটেনশন অ্যান্ড ইম্পালসিভ বিহেভিয়ার, মনোযোগের ঘাটতি ও আবেগপ্রবণ আচরণযুক্ত মানসিক ব্যাধি। তাহলে ডিসগ্রাফিয়া কি? ডিসগ্রাফিয়া হলো রাইটিং রিলেটেড লার্নিং ডিসেবিলিটি। এই সমস্যা যে শিশুর থাকে তারা অক্ষর লিখতে পারে না ঠিকঠাক, হ্যান্ড রাইটিং ঠিকঠাক মেনটেন করতে পারে না, স্পেস দিতে পারে না লেখার মধ্যে, কোনো শেপ ঠিকঠাক গঠন করতে পারে না। ঠিক আছে, অসুবিধা হয় তাদের করতে। তাহলে বুদ্ধিমত্তা তাদের স্বাভাবিক হলেও কিন্তু রাইটিং স্কিল দুর্বল, তখন সেটাকে আমরা বলবো ডিসগ্রাফিয়া। তাই অ্যান্সার আমাদের হবে 3, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই ট্রাভেল ইন ফর্মিং লেটার্স অ্যান্ড শেপস, অক্ষর আকৃতি গঠনে সমস্যাযুক্ত স্নায়বিক ব্যাধি। তোতলামি উচ্চারণগত ত্রুটিযুক্ত বাকজনিত ব্যাধি, এটা হচ্ছে আমাদের স্পিচ ডিসঅর্ডার। ঠিক আছে। স্থূল মোটর সমস্যাযুক্ত চলনজনিত ব্যাধি, এটা হচ্ছে আমাদের লোকোমোটর ডিসঅর্ডার। মনোযোগের ঘাটতি ও আবেগপ্রবণ আচরণযুক্ত মানসিক ব্যাধি, এটা হচ্ছে আমাদের এডিএইচডি। তাই আমাদের ডি হচ্ছে 3 হচ্ছে অ্যান্সার। নেক্সট, দ্য অ্যাপ্রোচ টু এডুকেটিং গিফটেড চিলড্রেন which moves them through curriculum at an unusually rapid pace is known as, মেধাবী শিশুদের শিক্ষাদানের যে পদ্ধতিতে তাদের স্বাভাবিকের তুলনায় দ্রুত গতিতে পাঠ্যক্রম অতিক্রম করানো হয় তাকে বলে। দুটো ইংলিশে আছে তাই ইংলিশটাই বলি। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, এনরিচমেন্ট, অ্যাক্সেলারেশন, ইমার্শন। তাহলে বলছে যে গিফটেড চিলড্রেনকে র্যাপিড কারিকুলাম পেস, শেষ মানে পেসে যদি শিক্ষাদান করি সেটাকে কি বলা হয়? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে গিফটেড চাইল্ডকে স্বাভাবিকের তুলনায় দ্রুত সিলেবাস কমপ্লিট করানো। ঠিক আছে। এর এর মধ্যেই আসছে আমাদের সে গ্রেড স্কিপ, ফাস্ট লার্নিং ট্র্যাক, এগুলো সব। এতে কি হয়, গিফটেড চিলড্রেন কিন্তু বোর বোর হয় না। ঠিক আছে। তাই আমাদের অ্যান্সার হবে 3 নম্বর বা সি, অ্যাক্সেলারেশন। এ যদি দেখি বা এক, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনস, এটা একটা টিচিং মেথড। ঠিক আছে, টিচিং মেথডে আমরা যা চেঞ্জ করি সেটাকে হচ্ছে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। আলাদা আলাদা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা যে আমরা মেথড তৈরি করবো সেগুলোকে বলছে আমরা ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। তাহলে এখানে আসছে না। এনরিচমেন্ট মানে এক্সট্রা লার্নিং অ্যাক্টিভিটিস। ইমার্শন মানে হচ্ছে ইন্টেন্সিভ এক্সপোজার। তাই 3 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, teachers who are working towards inclusive classrooms create curriculum adaptations, incorporate diverse perspectives, examine their own implicit bias, see diversity as an obstacle. Which of the above are correct? তাহলে যেসব শিক্ষক অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ গঠনের দিকে কাজ করেন, পাঠ্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনেন, বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করেন, নিজেদের অন্তর্নিহিত পক্ষপাত যাচাই করেন,
বৈচিত্র্যকে বাধা হিসেবে দেখেন, উপরের কোনগুলি সঠিক? তাহলে একটা ইনক্লুসিভ ক্লাসরুমে যে টিচার, ইনক্লুসিভ ক্লাসরুমে কিন্তু সব ধরনের স্টুডেন্টসকে আমাদেরকে একসাথে নিয়ে চলতে হয়। তাই টিচারের উচিত কারিকুলাম অ্যাডাপ্ট করা, ঠিক আছে, পরিবর্তন যদি দরকার হয় পরিবর্তন করা, ডাইভার্স পার্সপেক্টিভ ইনক্লুড করা, বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা, আর নিজের বায়াসকে এক্সামিন করা, ঠিক আছে, নিজের যেদিকে বায়াস মনে হচ্ছে সেগুলোকে কিন্তু শোধরানো। তাই আমাদের 1, 2 আর 3 এগুলো কিন্তু ঠিক। 1, 2, 3 বৈচিত্র্যকে বাধা হিসেবে দেখেন, সে তো তাহলে ইনক্লুসিভ ক্লাসরুমে পড়াতেই পারবে না। তাই 1, 2, 3 হচ্ছে আমাদের অ্যান্সার, 1, 2, 3 আছে 2-এ, 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, while agencies of socialization are important in infancy, agencies of socialization also become important in early childhood predominantly. তাহলে শৈশবের প্রাথমিক পর্যায়ে সামাজিকীকরণের কিছু সংস্থা গুরুত্বপূর্ণ হলেও প্রারম্ভিক বাল্যকালে প্রধানত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কোনগুলি? সেটি টার্সিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, সেকেন্ডারি, সেকেন্ডারি প্রাইমারি, সেকেন্ডারি টার্সিয়ারি। তাহলে বলতে চাইছি যে এজেন্সিজ অফ সোশ্যালাইজেশন যেগুলি আসে, তো সোশ্যালাইজেশন মানে কি? সমাজের নিয়ম আর মূল্যবোধ শেখা, সেগুলিকে মেনে চলার চেষ্টা করা। ইনফ্যান্সিতে কিন্তু সোশ্যালাইজেশনের প্রাইমারি এজেন্ট, যেটাকে আমরা বেশি ইম্পর্টেন্ট বলতে পারি, সেগুলো হচ্ছে ফ্যামিলি আর প্যারেন্টস। আর্লি চাইল্ডহুডে সেকেন্ডারি এজেন্টস কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, যেমন স্কুল, তার বন্ধু বান্ধব, তার টিচার, এগুলি কিন্তু বেশি আমাদের গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর্লি চাইল্ডহুডে। তাই এজেন্সিস অফ সোশ্যালাইজেশন এখানে হবে শৈশবের প্রাথমিক পর্যায়ে সামাজিকীকরণের কিছু সংস্থা গুরুত্বপূর্ণ হলো প্রারম্ভিক বাল্যকালে প্রধানত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কি? আমাদের প্রাইমারি ও সেকেন্ডারি। 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাকর্ডিং টু লেভ ভাইগটস্কির মতে সোশ্যাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বাট নট কগনিটিভ ডেভেলপমেন্ট। সামাজিক উপাদান ভাষার বিকাশে প্রভাব ফেলে কিন্তু জ্ঞানীয় বিকাশে নয়। কগনিটিভ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। জ্ঞানীয় বিকাশ ভাষার বিকাশকে সহায়তা করে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাডভান্স ইন্ডিপেন্ডেন্টলি। ভাষা ও জ্ঞানীয় বিকাশ স্বাধীনভাবে এগোয়। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটস কগনিটিভ ডেভেলপমেন্ট। ভাষার বিকাশ জ্ঞানীয় বিকাশকে সহায়তা করে লেভ ভাইগটস্কির মতে। তাহলে ভাইগটস্কির মতে ল্যাঙ্গুয়েজ কগনিটিভ ডেভেলপমেন্টের একটি পাওয়ারফুল টুল। শিশুর প্রথমে অন্যদের সাথে কথা বলে, পরে তারা সেলফ টক করে, নিজেদের মধ্যে কথা বলে, তারপর ইনার স্পিচ ডেভেলপ করে, ঠিক আছে। এতে কি হয়? তাদের থিঙ্কিং ইমপ্রুভ হয়, রিজনিং ইমপ্রুভ হয়, ঠিক আছে, তাদের মধ্যে প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হয়। তাই 4 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার, ভাষার বিকাশ জ্ঞানীয় বিকাশকে সহায়তা করে, যেহেতু লেভ ভাইগটস্কির মতে বলেছে তাই। ঠিক আছে, যদি সামাজিক উপাদান ভাষার বিকাশে প্রভাব ফেলে কিন্তু জ্ঞানীয় বিকাশে নয়, এটা তো পুরো ভুল। সোশ্যাল ফ্যাক্টর কিন্তু কগনিশনেও ইনফ্লুয়েন্স করে, জ্ঞানীয় বিকাশ ভাষার বিকাশকে সহায়তা করে, এটা উল্টো। ভাষা ও জ্ঞানীয় বিকাশ স্বাধীনভাবে এগোয়, এটা তো ইন্ডিপেন্ডেন্ট কখনোই নয়। তাই 4 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, at which level of Lawrence Kohlberg's moral reasoning do children typically believe that people should live up to the expectations of society and behave in good ways? লরেন্স কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব অনুযায়ী কোন স্তরে শিশুরা মনে করে যে সমাজের প্রত্যাশা অনুযায়ী ভালো আচরণ করা উচিত? পোস্ট অপারেশনাল লেভেল, প্রি কনভেনশনাল লেভেল, কনভেনশনাল লেভেল, প্রি অপারেশনাল লেভেল। তাহলে কোহেলবার্গের তত্ত্ব আমরা যারা পড়েছি, কোহেলবার্গের কনভেনশনাল লেভেলে চাইল্ড সমাজের যে রুলস সেগুলোকে কিন্তু ফলো করে, সেগুলোকে সে ভাবে যে ভালো ছেলে ভালো মেয়ে হওয়া উচিত, ঠিক আছে, সোসাইটির অ্যাপ্রুভেল দরকার, তাই না? তো সেটা হয় কিসে? আমাদের কনভেনশনাল লেভেলে 3। প্রি কনভেনশনাল, এটা তো পানিশমেন্ট আর রিওয়ার্ড সেই জায়গা, তাহলে এটা হচ্ছে না। পোস্ট অপারেশনাল লেভেল, প্রি অপারেশনাল লেভেল, এগুলো তো কোহেলবার্গের কোনো লেভেল নয়, তাই এগুলো হচ্ছে না। তাহলে 3 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। অ্যাসারশন এ, interaction with more knowledgeable others such as teachers and peers can provide necessary support and guidance. Reason, social interaction is a key component of learning and development. তাহলে বলছে নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক উত্তর নির্বাচন করো। এসারশনে বলছে শিক্ষক ও সহপাঠীর মতো অধিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে মিথস্ক্রিয়া শেখায় সহায়তা করে। তার রিজন বলছে সামাজিক মিথস্ক্রিয়া শেখা ও বিকাশের একটি মূল উপাদান। এই ধরনের কোয়েশ্চেন ডিসেম্বর 2021-এর যে অনলাইন পরীক্ষা, সেই পরীক্ষার থেকে খুব বেশি পরিমাণে আসছে। আমি কিন্তু ওই ডিসেম্বরের 2021-এই আমার ফার্স্ট সিটেট দিয়েছিলাম, ওই একবারই দিয়েছিলাম, একবারই পাস করে গেছি, তাই আর দিইনি। ঠিক আছে, আমার স্কোর ছিল 127। তো দেখি এটা আর বেশি না বলে, তো
তো বলছে এ ও আর উভয়ই ভুল, এ ও আর উভয়ই সঠিক এবং আর ও এ আর এর সঠিক ব্যাখ্যা, এ ও আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এ সঠিক কিন্তু আর ভুল। তাহলে অ্যাসারশনটা যদি আমরা দেখি যে শিক্ষক ও সহপাঠীর মতো অধিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে মিথস্ক্রিয়া শেখায় সহায়তা করে, এটা তো করে ঠিক, এটা তো ঠিক। আর সামাজিক মিথস্ক্রিয়া শেখা ও বিকাশের একটি মূল উপাদান, এটাও ঠিক। তাহলে দুটোই ঠিক। ভাইগটসকে কিন্তু বলেছিলেন যে মোর নলেজেবল আদার্স যারা আছে তারা কিন্তু লার্নিংয়ে হেল্প করে, কারণ সোশ্যাল ইন্টারাকশন কিন্তু লার্নিংয়ের একটা মেন কেন্দ্র বা মূল পার্ট আমরা বলতে পারি। তাই এই যে রিজন সেটা কিন্তু অ্যাসারশনকে ঠিকঠাক এক্সপ্লেন করছে, তাই দুটোই ঠিক। তাই অ্যান্সার আমাদের হচ্ছে এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা, দুই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য মেন গোল অফ অ্যাসেসমেন্ট ফর লার্নিং? অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর মূল উদ্দেশ্য কি? টু আইডেন্টিফাই স্লো লার্নার্স, ধীর গতির শিক্ষার্থী চিহ্নিত করা, টু অ্যাসাইন গ্রেডস, নম্বর প্রদান করা, টু প্রোভাইড ফিডব্যাক টু ইমপ্রুভ লার্নিং, শেখার উন্নতির জন্য প্রতিক্রিয়া প্রদান করা, টু কম্পেয়ার উইথ বেঞ্চমার্ক, মানদণ্ডের সাথে তুলনা করা। তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে আমরা সবাই জানি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এটার পারপাস কি? চাইল্ড, শিক্ষার্থীর কোথায় ভুল হচ্ছে, কোথায় গ্যাপ তৈরি হয়েছে, তাদেরকে ফিডব্যাক দেওয়া, আর তাদের যেখানে ফাঁক রয়ে গেছে সেগুলি ইমপ্রুভ করার চেষ্টা করা। তাহলে মেন গোল হচ্ছে লার্নিংকে বেটার করা। তাই 3 হচ্ছে আমাদের অ্যান্সার, শেখার উন্নতির জন্য প্রতিক্রিয়া প্রদান করা। এটা আর এক্সপ্লেন করার দরকার নেই আশা করি। নেক্সট, অ্যাট হুইচ এজ ক্যান চিলড্রেন এনগেজ ইন ওয়ার্ড প্লে অ্যান্ড লাইক জোকস অ্যান্ড রিডলস ইনভলভিং প্লে অন ওয়ার্ডস? কোন বয়সে শিশুরা শব্দ নিয়ে খেলা করতে পারে এবং শব্দভিত্তিক কৌতুক বা ধাঁধা পছন্দ করে? 12 ইয়ার্স 12 বছরে, 1 বছরে, 3 ইয়ার্স 3 বছরে, 7 ইয়ার্স 7 বছরে। তাহলে প্রায় 7 বছর বয়সে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট তাদের মধ্যে হয়ে যায়, একদম মানে অনেকটা ম্যাচিওর হয়ে যায় তারা। তখন কিন্তু শিশুরা ওয়ার্ড প্লে, জোকস, রিডলস এগুলো কিন্তু উপভোগ করতে পারে। তাই 7 ইয়ার্স এখানে বেস্ট অ্যান্সার, ডি হচ্ছে বা 4 হচ্ছে আমাদের অ্যান্সার। 12 বছর এটা অনেক দেরি হয়ে যাচ্ছে। কোন বয়সে শিশুরা শব্দ নিয়ে খেলা করতে পারে এবং শব্দভিত্তিক কৌতুক বা ধাঁধা পছন্দ করে? 7 বছর থেকেই শুরু হয়ে যায়, ঠিক আছে। 1 বছর অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 3 বছর এখনো তারা কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইমম্যাচিওর, খুব একটা ম্যাচিওর হয়নি, 7 বছরে তারা হয়ে যায়। তাই 4 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ক্যারল গিলিগান হ্যাজ ক্রিটিকড কোহেলবার্গস থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট। ক্যারল গিলিগান কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের সমালোচনা করেছেন। ইনি কোহেলবার্গের একজন ছাত্রী ছিলেন। ফ্রম, কি বলেছেন? ফ্রম এ সোশ্যাল কগনিটিভ পার্সপেক্টিভ, সামাজিক জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি থেকে। ফ্রম এ ফেমিনিস্ট পার্সপেক্টিভ, নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকে। ফর নট গিভিং অ্যাডিকুয়েট ইম্পর্টেন্স টু জেনেটিক ফ্যাক্টরস, জেনেটিক উপাদানকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার জন্য। ফর ইউজিং কেস স্টাডি অ্যাজ দ্য রিসার্চ মেথড, কেস স্টাডি পদ্ধতি ব্যবহারের জন্য। তাহলে ক্যারল গিলিগান কিন্তু কোহেলবার্গের থিওরি ক্রিটিসাইজ করেছিলেন ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকে। তিনি বলেছিলেন যে কোহেলবার্গের থিওরি মেনলি কিন্তু মেল পার্সপেক্টিভের উপর বেসড, মানে তিনি কিন্তু মেলদের উপর বা পুরুষদের উপর এই যে আমাদের তত্ত্বটি সেটি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ফিমেলকে খুব একটা গুরুত্ব তিনি দেননি। তাই ফিমেল মোরাল রিজনিং কিন্তু মেলের থেকে অনেকটা আলাদা হয়। তাই তিনি এখানে এই থিওরিটা নিয়ে কিন্তু ক্রিটিসাইজ করেছিলেন। তাহলে তিনি যেটি ক্রিটিসাইজ করেছিলেন সেটা একটি ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকে বা নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকে তিনি কিন্তু করেছিলেন। তাই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, one of the main characteristics of pre-operational thought according to Jean Piaget is dash, which refers to the tendency to focus on one aspect of a situation and neglect others. যা পিয়াজের মতে প্রি অপারেশনাল চিন্তার একটি প্রধান বৈশিষ্ট্য হলো ড্যাশ, যার অর্থ হলো কোনো পরিস্থিতির একটি দিকের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা এবং অন্য দিকগুলি উপেক্ষা করা। কজেশন, সেন্ট্রেশন, ডিসেন্ট্রেশন, ট্রান্সডাকশন। তাহলে পিয়াজের মতে প্রি অপারেশনাল স্টেজ যেটা 2 থেকে 7 বছরের, এটির একটি প্রধান বৈশিষ্ট্য হলো কিন্তু সেন্ট্রেশন। সেন্ট্রেশন মানে শিশু কোনো সিচুয়েশনের একটি দিকের উপরই বেশি ফোকাস করে, অন্য দিকগুলিকে তে ইগনোর করে। যেমন যদি উদাহরণ দিই, একই পরিমাণ জল যদি দুটি গ্লাসে রাখা হয়, আর একটি গ্লাস যদি লম্বা হয় আর একটি গ্লাস যদি হাইট কম হয়, তাহলে একটা গ্লাস বড় একটা গ্লাস ছোট, তাহলে সে কিন্তু ভাববে হয়তো জল দুটোতেই সেম আছে, কিন্তু সে ভাববে যে টল যে গ্লাসটা, লম্বা গ্লাসটা, সেটাতে কিন্তু বেশি জল আছে।
ঠিক আছে, তাহলে সে হাইটের দিকে বেশি ফোকাস করছে, তার পরিমাণের উপর ফোকাস না করে। ঠিক আছে, মানে ফোকাস না করে। তাই এই যে সেন্ট্রেশন, এগুলো হচ্ছে একটি দিকের উপর বেশি ফোকাস করা, বাকিগুলোকে ইগনোর করা। তাই সেন্ট্রেশন হচ্ছে আমাদের অ্যান্সার। কজেশন, কারণ ফলাফল সম্পর্ক, এটা কিন্তু কোনো ফিচার নেই আমাদের পেঁয়াজের তত্ত্বে। ডিসেন্ট্রেশন, এটা পরের স্টেজগুলোতে হয়, যেটা আমাদের কনক্রিট অপারেশনাল স্টেজ, সেখানে হয়। ট্রান্সডাকশন, এটা অন্য কনসেপ্ট, এই পেঁয়াজের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত নয়। তাই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, in early childhood growth is dash and thinking is dash, while in middle childhood growth is dash and thinking is dash। প্রারম্ভিক বাল্যকালে বৃদ্ধি ড্যাশ এবং চিন্তাভাবনা ড্যাশ, অন্যদিকে মধ্য বাল্যকালে বৃদ্ধি ড্যাশ এবং চিন্তাভাবনা ড্যাশ। তাহলে কি, স্লোজ সামহাট ইগোসেন্ট্রিক, ইজ স্টেডি লজিক্যাল, ধীর হয় কিছুটা আত্মকেন্দ্রিক, স্থির থাকে যৌক্তিক। ইজ স্টেডি সামহাট ইগোসেন্ট্রিক, স্লোজ লজিক্যাল, স্থির থাকে কিছুটা আত্মকেন্দ্রিক, ধীর হয় যৌক্তিক। ইজ স্টেডি লজিক্যাল স্লোজ ইগোসেন্ট্রিক, স্থির থাকে যৌক্তিক, ধীর হয় আত্মকেন্দ্রিক। স্লোজ লজিক্যাল ইজ স্টেডি ইগোসেন্ট্রিক, ধীর হয় যৌক্তিক, স্থির থাকে আত্মকেন্দ্রিক। কি হবে তাহলে, আর্লি চাইল্ডহুড ও মিডল চাইল্ডহুডে গ্রোথ কি হয়? তাহলে প্রারম্ভিক বাল্যকালে বৃদ্ধি কিন্তু স্থির থাকে, তাহলে দুটো অপশন আসে। এবং চিন্তা ভাবনা আর্লি চাইল্ডহুড কিছুটা কিন্তু আত্মকেন্দ্রিক, তাহলে এই দুটোই আসছে, 2 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আর্লি চাইল্ডহুডে কিন্তু গ্রোথ স্টেডি বা স্থির থাকে, থিঙ্কিং কিন্তু অনেকটা ইগোসেন্ট্রিক, আত্মকেন্দ্রিক। তাই এই স্টেজ পেঁয়াজের প্রি অপারেশনাল স্টেজ। মিডিল চাইল্ডহুডে কি হয়, গ্রোথ কিন্তু কমে, ঠিক আছে, আর থিঙ্কিং অনেকটা লজিক্যাল হয়, কারণ চাইল্ড কনক্রিট অপারেশনাল স্টেজে চলে যায়। তাই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গ্রস মোটর স্কিল? নিচের কোনটি একটি স্থূল মোটর দক্ষতা? গ্রস মোটর ডেভেলপমেন্ট, ফাইন মোটর ডেভেলপমেন্ট আগেই আমরা পড়েছি। যেগুলো আমাদের বড় পেশি, সেগুলো ডেভেলপমেন্ট হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট। ছোট পেশির ডেভেলপমেন্ট সেটা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে গ্রস মোটর ডেভেলপমেন্ট স্কিল কোনটা বলছে? নিটিং, বোনা, সুইমিং, সাঁতার কাটা, কাটিং অ্যালং দ্য আউটলাইন অফ এ সার্কেল অন পেপার, কাগজে আঁকা বৃত্তের রেখা ধরে কাটা, কাটিং অ্যালং দ্য আউটলাইন অফ এ বিগ রেক্ট্যাঙ্গেল অন পেপার, কাগজে আঁকা বড় আয়তক্ষেত্রের রেখা ধরে কাটা। তাহলে বড় পেশি কোথায় আমার ব্যবহৃত হচ্ছে? বোনা, বোনাতে কিন্তু ফাইন মোটর স্কিল ব্যবহৃত হচ্ছে। সাঁতার কাটা, সাঁতার কাটাতে কিন্তু পুরো বডি ইউজ হয়, তাই এখানে আমাদের গ্রস মোটর স্কিল বেশি কাজ হয়। 2 হচ্ছে আমাদের অ্যান্সার। কাগজে আঁকা বৃত্তের রেখা ধরে কাটা, এটাও ফাইন মোটর, এটাও ফাইন মোটর, তাই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফলো দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। শারীরিক বৃদ্ধি ও বিকাশ ড্যাশ এবং ড্যাশ নীতি অনুসরণ করে। ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, cephalocaudal proximodistal, proximodistal cephalocaudal, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট ফলো করে দুটো মেজর প্রিন্সিপাল, একটা হচ্ছে সেফালোকডাল, একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। সেফালোকডাল কি, সেটা হচ্ছে হেড টু টো ডাইরেকশনে। শিশু আগে তার মাথা কন্ট্রোল করতে শেখে, তারপর সে আস্তে আস্তে হাঁটতে শেখে। মাথা থেকে পা ডেভেলপ হয়, প্রথমে মাথা, তারপর শেষে পা। আরেকটা হয় প্রক্সিমোডিস্টাল, সেন্টার থেকে আউটওয়ার্ড, মানে শিশু আগে তার হাত, মেন হাতটা কন্ট্রোল করতে শেখে, শেষে সে তার ফিঙ্গারগুলোকে কন্ট্রোল করতে শেখে। ঠিক আছে, তাহলে সেফালোকডাল আর প্রক্সিমোডিস্টাল এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, হ্যাঁ 15, অ্যাকর্ডিং টু হাওয়ার্ড গার্ডনার এ ফিলোসোফার হ্যাজ মোর ড্যাশ টাইপ অফ ইন্টেলিজেন্স অ্যান্ড এ স্কাল্পচার হ্যাজ মোর ড্যাশ টাইপ অফ ইন্টেলিজেন্স। হাওয়ার্ড গার্ডনারের মতে একজন দার্শনিকের মধ্যে বেশি ড্যাশ ধরনের বুদ্ধিমত্তা এবং একজন ভাস্করের মধ্যে বেশি ড্যাশ ধরনের বুদ্ধিমত্তা দেখা যায়। তাহলে লিঙ্গুইস্টিক না ইন্টারপার্সোনাল, স্পেশিয়াল না ইন্ট্রাপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল না স্পেশিয়াল, ইন্টারপার্সোনাল না লিঙ্গুইস্টিক? একজন দার্শনিক। তাহলে ফিলোসোফার কিন্তু নিজের চিন্তা, সেলফ রিফ্লেকশন, এগুলোর উপর সে কিন্তু বেশি গুরুত্ব দেবে, বা তার এগুলি বেশি ভালো হবে। তাই নিজের প্রতি যে নিজের বাছ বিচার করতে পারা, সেটা কিন্তু ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্সের অন্তর্গত। সেটা হচ্ছে আমাদের 3-এই আছে, তার 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আর যে ভাস্কর্য করবে, তাকে শেপ, ডিজাইন, ঠিক আছে, ফাঁকা জায়গা সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিং, এইগুলো স্ট্রং হওয়া দরকার, তাই তার স্পেশাল ইন্টেলিজেন্স থাকা দরকার। তাই 3 হচ্ছে আমাদের অ্যান্সার। লিঙ্গুইস্টিক মানে ভাষাগত যার দক্ষতা বেশি। ইন্টারপার্সোনাল যারা অন্যের অন্যের সঙ্গে ভালো বুঝতে পারে, মানে অন্যের
অন্যের কোয়ালিটি ভালো বুঝতে পারে সেটি। স্পেশাল বললাম, ইন্ট্রাপার্সোনাল বললাম, ইন্টারপার্সোনাল বললাম, লিঙ্গুইস্টিক বললাম, তাই 3 সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং স্ট্রেসেস অন, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ জোর দেয় কিসের উপর? কন্ট্রোল অফ টিচার অন দ্য লার্নিং অফ চিলড্রেন, শিক্ষার্থীদের শিক্ষার উপর শিক্ষকের নিয়ন্ত্রণে। দ্য রোল অফ রিইনফোর্সমেন্ট ইন লার্নিং, শিক্ষণের রিইনফোর্সমেন্টের ভূমিকায়। ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল রিফ্লেকশন, সমালোচনামূলক প্রতিফলনের গুরুত্বে। লার্নিং অ্যাজ এ প্রোডাক্ট রেদার দ্যান এ প্রসেস, শিক্ষাকে একটি প্রক্রিয়ার বদলে ফলাফল হিসেবে দেখায়। তাহলে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং মানে কিন্তু এক্সপিরিয়েন্স থ্রু লার্নিং, কিন্তু শুধু এক্সপিরিয়েন্স যথেষ্ট নয়, এক্সপিরিয়েন্সের উপর রিফ্লেক্ট করতে হবে, তাই না? তাহলে এক্সপেরিমেন্ট করার পর অ্যানালিসিস করতে হবে যে কোনো জিনিসটা কেন হলো বা কি শিখলাম, এটাই কিন্তু ক্রিটিক্যাল রিফ্লেকশন। তাই অ্যান্সার হবে আমাদের ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল রিফ্লেকশন 3 নম্বর, বা সমালোচনামূলক প্রতিফলনের গুরুত্ব। এক কেন হবে না? এখানে টিচারের কন্ট্রোল বেশি, তাহলে লার্নার সেন্টার্ড হচ্ছে না। শিক্ষণের রিইনফোর্সমেন্টের ভূমিকা, এটা বিহেভিয়ারিজমের অন্তর্গত হয়ে গেল। শিক্ষাকে একটি প্রক্রিয়ার বদলে ফলাফল হিসেবে দেখা, এটা প্রোডাক্ট ওরিয়েন্টেড, কিন্তু কখনোই হবে না, প্রসেস ওরিয়েন্টেড হবে। তাই 3 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইফেক্টিভ মেথড টু এনহ্যান্স প্রবলেম সলভিং স্কিলস ইন চিলড্রেন, শিশুদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর কার্যকর পদ্ধতি কোনটি? ডিসকারেজিং ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং অ্যান্ড ফোকাসিং অন ডিক্লারেটিভ নলেজ, স্বাধীন চিন্তাকে নিরুৎসাহিত করা এবং ঘোষণামূলক জ্ঞানের উপর জোর দেওয়া। এনকারেজিং দেম টু অ্যাভয়েড ডিফিকাল্ট প্রবলেমস, কঠিন সমস্যা এড়িয়ে যেতে উৎসাহ দেওয়া। প্রোভাইডিং দেম উইথ রেডিমেড সলিউশনস টু প্রবলেমস, কঠিন সমস্যার প্রস্তুত সমাধান দিয়ে দেওয়া। গিভিং দেম অপরচুনিটিস টু ব্রেনস্টর্ম অ্যান্ড মেক ইনটুইটিভ গেসেস, ব্রেনস্টর্মিং ও ইনটুইটিভ গেস করার সুযোগ দেওয়া। তাহলে সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর কার্যকর পদ্ধতি কোনটি? প্রবলেম সলভিং স্কিল বাড়াতে স্টুডেন্টদের ফ্রিলি থিঙ্ক বা চিন্তা করতে হবে, অনেকগুলি আইডিয়া জেনারেট করার চেষ্টা করতে হবে, গেস করতে হবে, আগে থেকে ডিসকাস করতে হবে, ঠিক আছে। ব্রেন স্টর্মিং কিন্তু ক্রিয়েটিভিটি বাড়ায়, তাই আমাদের বেস্ট অ্যান্সার হবে 4, ব্রেন স্টর্মিং ও ইনটুইটিভ গেস করার সুযোগ দেওয়া। স্বাধীন চিন্তাকে নিরুৎসাহিত করা যাবে না, তাহলে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং কমে যাবে। কঠিন সমস্যা এড়িয়ে যেতে উৎসাহ দিলে তাহলে হবে না। সমস্যার প্রস্তুত সমাধান দিয়ে দেওয়া, এটাও কিন্তু থিঙ্কিংকে রিডিউস করবে, তাই 4 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। অ্যাসারশন দেওয়া আছে, টিচার্স শুড ক্রিয়েট এ মিনিংফুল এনভায়রনমেন্ট হুইচ সিক্স অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড এনগেজমেন্ট অফ অল চিলড্রেন। রিজন কি? অল চিলড্রেন আর ইন্ট্রিনসিক্যালি মোটিভেটেড টু লার্ন অ্যান্ড আর ক্যাপেবল অফ লার্নিং। তাহলে নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক উত্তর নির্বাচন করো। এসারশন বলেছে শিক্ষকদের এমন অর্থপূর্ণ পরিবেশ তৈরি করা উচিত যেখানে সকল শিশু সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। রিজন কি দিয়েছে? সব শিশুই শেখার জন্য অন্তর্নিহিতভাবে অনুপ্রাণিত এবং শেখার সক্ষমতা রাখে। এইরকম একটা কোশ্চেন কিন্তু আগে আমরা করেছিলাম, এরকম এসারশন আর রিজন ছিল না, কিন্তু একটা আলাদা টাইপের ছিল, সেম কোশ্চেন। তাহলে এজারশনটা যদি আমরা দেখি, শিক্ষকদের এমন অর্থপূর্ণ পরিবেশ তৈরি করা উচিত যেখানে সকল শিশু সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, এটা তো ঠিক, তাই না? সব শিশুর লার্নিং ক্যাপাসিটি আছে, তাই টিচারের মিনিংফুল লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করা উচিত। রিজন যদি দেখি, সব শিশুই শেখার জন্য অন্তর্নিহিতভাবে অনুপ্রাণিত এবং শেখার সক্ষমতা রাখে, এটাও ঠিক। তাহলে রিজনটা কিন্তু এসারশনকে ঠিকঠাকভাবে এক্সপ্লেন করছে, তাই এসারশন আর রিজন দুটোই ঠিক, আর ঠিকঠাকভাবে সঠিক ব্যাখ্যাও দিচ্ছে। 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস ডাজ নট কন্ট্রিবিউট টু দ্য কোর্স অফ লার্নিং, নিম্নের কোন প্রক্রিয়াটি শেখার প্রক্রিয়ায় অবদান রাখে না? অর্গানাইজেশন, ক্যাটেগরাইজেশন, কনসেপচুয়ালাইজেশন, ডিকনটেক্সচুয়ালাইজেশন। তাহলে মিনিংফুল লার্নিং এর জন্য কিন্তু কনটেক্সট খুবই দরকার, ঠিক আছে। নিম্নের কোন প্রক্রিয়াটি শেখার প্রক্রিয়ায় অবদান রাখে না বলেছে, তাহলে ডিকনটেক্সচুয়ালাইজেশন মানে কিন্তু কনটেক্সট ছাড়া শেখানো, এতে কিন্তু লার্নিং মেকানিক্যাল হয়ে যেতে পারে, তাই 4 হবে আমাদের অ্যান্সার। অর্গানাইজেশন, এটা কিন্তু লার্নিং এ হেল্প করে। ক্যাটেগরাইজেশন, এটাও কিন্তু কনসেপ্ট বিল্ডিং করতে সাহায্য করে। কনসেপচুয়ালাইজেশন, এটাও কিন্তু ডিপ লার্নিং এর ক্ষেত্রে খুবই হেল্পফুল, তাই 4 হচ্ছে আমাদের অ্যান্সার। রাখে না বলেছে, তাই 4 অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ কোয়েশ্চেন দ্যাট রিকোয়ার্স স্টুডেন্টস টু রিফ্লেক্ট অন দেয়ার ওন থিঙ্কিং, নিম্নের কোন প্রশ্নটি শিক্ষার্থীদের নিজেদের চিন্তাভাবনা নিয়ে ভাবতে উৎসাহিত করে? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন নাউন্স অ্যান্ড ভার্বস ইন এ সেন্টেন্স, একটি বাক্যে নাউন ও ভার্বের সম্পর্ক কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ ভার্ব, ভার্বের সংজ্ঞা কি? হাউ ডু ইউ চেঞ্জ এ ভার্ব টু দ্য প্রেজেন্ট টেন্স, ভার্বকে প্রেজেন্ট টেন্সে কিভাবে পরিবর্তন করো বা করবে? হাউ হ্যাজ ইউর থিঙ্কিং অ্যাবাউট দ্য ইউজ অফ ভার্বস চেঞ্জড সিন্স দ্য বিগিনিং অফ দ্য ক্লাস, ক্লাসের শুরু থেকে ভার্বের ব্যবহার সম্পর্কে তোমার চিন্তাভাবনা কিভাবে বদলেছে? তাহলে এটা কি?
নিজেদের চিন্তা ভাবনা নিয়ে ভাবতে উৎসাহিত করে কোন কোশ্চেনটা। এক্ষেত্রে কিন্তু অনেকটা মেটা কগনিশন হচ্ছে। মেটা কগনিশন মানে কি? থিঙ্কিং অ্যাবাউট ওয়ানস ওন থিঙ্কিং। যেমন এখানে কোশ্চেন করেছে যে তোমার চিন্তা ভাবনা কিভাবে বদলেছে। এটা তো সে নিজের মধ্যে একটা সেলফ রিফ্লেকশন তৈরি করবে বা সেলফ রিফ্লেকশন করবে, তাই না? তাই এটাই হবে চিন্তা ভাবনা নিয়ে ভাবতে উৎসাহিত করবে কোন কোশ্চেনটা, এই 4 নম্বর কোশ্চেন। ক্লাসের শুরু থেকে ভার্বের ব্যবহার সম্পর্কে তোমার চিন্তা ভাবনা কিভাবে বদলেছে। একটি বাক্যে নাউন ও ভার্বের সম্পর্ক কি, এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন। ভার্বের সংজ্ঞা কি, এটা তো মেমোরি বেসড কোশ্চেন। ভার্বকে প্রেজেন্ট টেন্সে কিভাবে পরিবর্তন করো, এটা প্রসিডিউরাল কোশ্চেন। মেটা কগনিটিভ কিন্তু এরা নয়। তাই 4 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্টারনাল অ্যাট্রিবিউশন অফ ফর ফেলিয়ার। ব্যর্থতার ক্ষেত্রে ইন্টারনাল অ্যাট্রিবিউশনের উদাহরণ কোনটি? আই রিসিভড এ লো গ্রেড বিকজ দ্য টিচার ইজ এ টাফ গ্রেডার। আমি কম নম্বর পেয়েছি কারণ শিক্ষক কঠোরভাবে নম্বর দেন। আই ফেলড দ্য টেস্ট বিকজ আই ডিডন্ট স্টাডি এনাফ। আমি পরীক্ষায় ফেল করেছি কারণ আমি যথেষ্ট পড়িনি। আই ডিডন্ট গেট গুড মার্কস বিকজ দ্য টিচার ওয়াজ বায়াসড। আমি ভালো নম্বর পাইনি কারণ শিক্ষক পক্ষপাত দুষ্ট ছিলেন। আই ফেলড দ্য টেস্ট বিকজ মাই ফ্রেন্ডস ওয়ের ডিস্ট্রাক্টিং মি। আমি ফেল করেছি কারণ বন্ধুরা আমাকে ডিস্ট্রাক্ট করছিল। তাহলে ব্যর্থতার ক্ষেত্রে ইন্টারনাল অ্যাট্রিবিউশনের উদাহরণ কোনটি? তাহলে ইন্টারনাল অ্যাট্রিবিউশন, অ্যাট্রিবিউশন থিওরি অনুযায়ী মানুষ কিন্তু সাকসেস ফেলিয়ারের কারণ দুইভাবে ব্যাখ্যা করে। একটা ইন্টারনাল অ্যাট্রিবিউশন যেটা নিজের কারণে, এক্সটার্নাল অ্যাট্রিবিউশন আরেকটা যেটা বাইরের কারণে। ঠিক আছে, কিন্তু এখানে আমাদেরকে বলেছে ইন্টারনাল অ্যাট্রিবিউশন, সেটা সবচেয়ে বেস্ট হচ্ছে 2। আমি পরীক্ষায় ফেল করেছি কারণ আমি যথেষ্ট পড়িনি, মানে দোষটা সে নিজের মধ্যে চাপাচ্ছে ইন্টারনাল অ্যাট্রিবিউশন, তাই না? আমি কম নম্বর পেয়েছি কারণ শিক্ষক কঠোরভাবে নম্বর দেন, এটা তো এক্সটার্নাল ফ্যাক্টর হয়ে গেল। শিক্ষক পক্ষপাত দুষ্ট ছিলেন, শিক্ষকের উপর দোষ দিচ্ছে মানে এক্সটার্নাল ফ্যাক্টর। বন্ধুদেরকে দোষ দিচ্ছে মানে এক্সটার্নাল ফ্যাক্টর। ইন্টারনাল অ্যাট্রিবিউশন করেছে, তাই 2 সবচেয়ে বেস্ট অ্যান্সার, 2 হচ্ছে অ্যান্সার। নেক্সট, রিড দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। অ্যাসারশন দিয়েছে আবার, অ্যাট এ ভেরি আর্লি এজ গার্লস ইন মোস্ট কালচার্স চুজ ডলস অ্যাজ টয়েস while boys prefer cars. রিজন কি দিয়েছে? চিলড্রেন অর্গানাইজ ইনফরমেশন অ্যাবাউট হোয়াট ইজ কনসিডার্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর এ বয় অর এ গার্ল বেসড অন কালচারাল এক্সপেকটেশনস। তাহলে বলছে নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক উত্তর নির্বাচন করো। এসারশনে বলছে খুব অল্প বয়সে অধিকাংশ সংস্কৃতিতে মেয়েরা পুতুল নিয়ে খেলতে পছন্দ করে, ছেলেরা গাড়ি। রিজন দিচ্ছে শিশুরা সংস্কৃতিগত প্রত্যাশার ভিত্তিতে ছেলে বা মেয়ের জন্য কোনটি উপযুক্ত তা শিখে। তাই যদি এসারশনটা দেখি, খুব অল্প বয়সে অধিকাংশ সংস্কৃতিতে মেয়েরা পুতুল নিয়ে খেলতে পছন্দ করে, ছেলেরা গাড়ি, এটা কিন্তু ঠিক। আর রিজনটা যদি দেখি, শিশুরা সংস্কৃতিগত প্রত্যাশার ভিত্তিতে ছেলে বা মেয়ের জন্য কোনটি উপযুক্ত তা শেখে, এটাও কিন্তু ঠিক। ছোটবেলা থেকেই শিশুরা কালচারাল এক্সপেকটেশন থেকে জেন্ডার রোল শেখে। যেমন ছোটতেই যদি বাবা মা গার্লসদেরকে ডলস কিনে দেয়, তাহলে তার এক্সপেকটেশন এরকমই হবে তাহলে যে মেয়েরা হয়তো পুতুল নিয়ে খেলে। বয়েজদেরকে যদি কার্স কিনে দেওয়া হয়, গাড়ি কিনে দেওয়া হয়, তাহলে তাদেরও এক্সপেকটেশন ওই রকমই হবে যে গাড়ি নিয়ে খেলে ছেলেরা। এই যে প্রেফারেন্স, এটা কিন্তু কালচার দ্বারা খুবই ইনফ্লুয়েন্সড। তাই রিজন কিন্তু অ্যাসারশনকে ঠিকঠাকভাবে এক্সপ্লেন করেছে। তাই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। নেক্সট, অ্যাজ পার লেভ ভাইগটস্কি ড্যাশ প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ কনসেপচুয়াল অ্যাবিলিটিস অ্যামং চিলড্রেন। লেভ ভাইগটস্কির মতে শিশুদের ধারণাগত দক্ষতার বিকাশে ড্যাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্যাঞ্জিবল রিওয়ার্ডস, বাস্তব পুরস্কার, পিয়ার কোলাবোরেশন, সহপাঠীদের সঙ্গে সহযোগিতা, সোশ্যাল আইসোলেশন, সামাজিক বিচ্ছিন্নতা, স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম, মানক পাঠ্যক্রম। ভাইগটস্কির মতে বলেছে কিন্তু ভাইগটস্কি সবসময় সোশ্যাল ইন্টারাকশনকে লার্নিং এর কেন্দ্রবিন্দু বলেছেন। পিয়ার কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু ডিসকাশন হবে, আইডিয়ার এক্সচেঞ্জ হবে, স্ক্যাফোল্ডিং হবে, এতে কিন্তু কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আরো স্ট্রং হবে। তাই 2 হচ্ছে আমাদের অ্যান্সার, সহপাঠীদের সঙ্গে সহযোগিতা। বাস্তব পুরস্কার, এটা বিহেভিয়ারিজমের অন্তর্গত। সামাজিক বিচ্ছিন্নতা, এটা ভাইগটস্কির অপোজিট হয়ে যাচ্ছে। মানক পাঠ্যক্রম, এটা মেন কনসেপ্ট কিন্তু ভাইগটস্কির তত্ত্বে নয়। তাই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাকর্ডিং টু লেভ ভাইগটস্কিস থিওরি ইনার স্পিচ, ভাইগটস্কির তত্ত্ব অনুযায়ী ইনার স্পিচ ইজ এ ওয়ে ফর চিলড্রেন টু কমিউনিকেট উইথ অ্যান ইমাজিনারি ফ্রেন্ড, কাল্পনিক বন্ধুর সাথে যোগাযোগের উপায়। ইজ এ সাইন অফ কগনিটিভ ইমেচুরিটি, কগনিটিভ ইমেচুরিটির লক্ষণ। ইজ এ সাইন অফ ডেভেলপমেন্টাল ডিলে, ডেভেলপমেন্টের ডিলের লক্ষণ। ইজ এ ওয়ে ফর চিলড্রেন টু রেগুলেট দেয়ার ওন থিঙ্কিং, নিজের চিন্তাভাবনা নিয়ন্ত্রণের উপায়। ইনার স্পিচ, 3টে স্পিচের কথা ভাইগটস্কি বলেছিলেন। ভাইগটস্কির মতে ইনার স্পিচ হলো একটা সাইলেন্ট সেলফ টক, নিজের মধ্যেই কথা বলা। চাইল্ড বা শিক্ষার্থী নিজের মাইন্ডে ইনস্ট্রাকশন দেয় যে আগে আমরা এটা করব, তারপর ওটা করব। এটা কিন্তু একটা সেলফ রেগুলেশনের কাজ করে। ঠিক আছে, তাই
নিজের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণের উপায়, এটি হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার। কাল্পনিক বন্ধুর সাথে যোগাযোগের উপায়, এটা নয়। কগনিটিভ ইম্যাচুরিটির লক্ষণ নয়। ডেভেলপমেন্টাল ডিলের লক্ষণ নয়। 4 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, 4-year-old অপর্ণা says that a button is alive because it helps tie her shirt together. According to Jean Piaget, her thinking is characterized by। 4 বছরের অপর্ণা বলে বোতাম জীবিত কারণ এটি তার জামা আটকাতে সাহায্য করে। পিয়াজের মতে এটি নির্দেশ করে ট্রান্সডাক্টিভ রিজনিং, অ্যানিমিস্টিক থিঙ্কিং, সেন্ট্রেশন, হাইপোথেটিক্যাল ডিডাক্টিভ থিঙ্কিং বা রিজনিং। পিয়াজের মতে প্রি অপারেশনাল চাইল্ড অনেক সময় নন লিভিং অবজেক্টকে কিন্তু লিভিং ভাবে। এটাকে আমরা অ্যানিমিজম পড়ে থাকি, তাই না? তো যেমন অনেকে বলে যে চাঁদ আমাকে ফলো করছে, ঠিক আছে, তারপর পুতুলদের পেন অনুভব হচ্ছে, ঠিক আছে, এই যে এখানে বলছে বাটন ইজ অ্যালাইভ, এগুলো কিন্তু সব অ্যানিমিস্টিক থিঙ্কিং এর উদাহরণ। 2 হচ্ছে আমাদের অ্যান্সার। ট্রান্সডাক্টিভ রিজনিং, এটা হচ্ছে আনরিলেটেড একটা লজিক প্যাটার্ন, ঠিক আছে। সেন্ট্রেশন আগেই পড়লাম, একটা দিকেই তার আহ, লক্ষ্য থাকবে, বাকিগুলোকে ইগনোর করবে। হ্যাঁ। হাইপোথেটিক্যাল ডিডাক্টিভ থিঙ্কিং, এটা ফর্মাল অপারেশনাল স্টেজের একটা বৈশিষ্ট্য। তাই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ স্টুডেন্টস হ্যাভিং অটিজম। অটিজম যুক্ত শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? সুপিরিয়র অ্যাবিলিটি অফ ডিফারেন্সিয়েটিং ফিকশন ফ্রম ফ্যাক্ট, কল্পনা ও বাস্তবের পার্থক্য খুব ভালো বোঝা। অ্যাডভান্সড সোশিও ইমোশনাল রেসিপ্রোসিটি, উন্নত সোশিও ইমোশনাল রেসিপ্রোসিটি। ফ্রিকুয়েন্ট রিপিটেটিভ অ্যান্ড রিকারিং বিহেভিয়ার, বারবার পুনরাবৃত্ত আচরণ। হায়ার লেভেল অফ কমিউনিকেশন স্কিলস, উচ্চমাত্রার যোগাযোগ দক্ষতা। তাহলে অটিজম যাদের হয় তাদের কমন সাইন হচ্ছে একটা রিপিটেটিভ বিহেভিয়ার থাকে, ইন্টারেস্ট খুব বেশি থাকে না সব কিছুতে, কমিউনিকেশনে তাদের ডিফিকাল্টি থাকে, সোশ্যাল ইন্টারাকশনে খুব চ্যালেঞ্জের সম্মুখীন হয় তারা। তাই 3 হচ্ছে আমাদের অ্যান্সার, বারবার পুনরাবৃত্ত আচরণ। কল্পনা ও বাস্তবের পার্থক্য খুব ভালো বোঝে, এটা কিন্তু নয়। উন্নত সোশিও ইমোশনাল রেসিপ্রোসিটি, সাধারণত এদের উইক থাকে। উচ্চমাত্রা যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল তো ওদের মানে অনেকটা চ্যালেঞ্জের সম্মুখীন হয় কমিউনিকেশন করতে। তাই 3 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিড দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। এজারশনে বলছে টু ফ্যাসিলিটেট ক্রিটিক্যাল থিঙ্কিং among লার্নার্স, টিচার্স শুড এক্সপোজ দেম টু ডাইভার্স সিচুয়েশনস অ্যান্ড ডিফারিং পার্সপেক্টিভস। রিজন দিচ্ছে স্টুডেন্টস লার্ন অ্যান্ড এনরিচ দেয়ার অ্যাবিলিটিস টু থিঙ্ক ক্রিটিক্যালি অ্যান্ড ক্রিয়েটিভলি অ্যাজ দে এনগেজ ইন কনভারসেশন অ্যাক্রস ডিফারেন্সেস। তাহলে বলছে নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক উত্তর নির্বাচন করো। এজারশনে বলছে শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি গড়ে তুলতে শিক্ষকদের বিভিন্ন পরিস্থিতি ও ভিন্ন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচয় করানো উচিত। রিজন দিচ্ছে ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গির আলোচনা করতে করতে শিক্ষার্থীরা তাদের সমালোচনামূলক ও সৃজনশীল চিন্তার ক্ষমতা বাড়ায়। তাহলে যদি দেখি আমরা এজারশন, সমালোচনামূলক চিন্তাশক্তি গড়ে তুলতে শিক্ষকদের বিভিন্ন পরিস্থিতি ও বিভিন্ন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচয় করানো উচিত, এটা কিন্তু ঠিক, তাই না? যদি রিজনটা দেখি, ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গির আলোচনা করতে করতে শিক্ষার্থীরা তাদের সমালোচনামূলক ও সৃজনশীল চিন্তার ক্ষমতা বাড়ায়, এটাও ঠিক। তাহলে এও ঠিক আর আরও ঠিক। ঠিক আছে, স্টুডেন্টস যখন ডিফারেন্ট ওপিনিয়ন্স ও পার্সপেক্টিভের মুখোমুখি হয় তখন কিন্তু তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং আরও ভালো হয়। তাই দুটোই ঠিক, আর রিজনটা এসারশনকে ভালোই এক্সপ্লেন করছে, তাই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য প্রাইমারি গোল অফ লার্নিং শুড বি, শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত মেমোরাইজেশন অফ ফ্যাক্টস, তথ্য মুখস্থ করা, প্রথমেই বাদ। বিকামিং এক্সেলেন্ট অ্যাট রোড রিহার্সাল, রোড রিহার্সালের দক্ষ হওয়া, এটাও কিন্তু অনেকটা মুখস্থের মতনই, তাই এটা হচ্ছে না। কম্পিটিং উইথ পিয়ার্স, সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা করা, প্রতিযোগিতাও করা কখনোই হবে না। ডেভেলপমেন্ট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, সমালোচনামূলক চিন্তাশক্তির বিকাশ, এটি হচ্ছে আমাদের অ্যান্সার 4। মডার্ন যে এডুকেশন, এখানে গোল কিন্তু মেমোরাইজেশনের উপর নয়, এখানে গোল হচ্ছে এনালাইজ করতে পারা, যেন শিক্ষার্থীরা এনালাইজ করতে পারে, তারা যেন ক্লাসরুমে কোয়েশ্চেন করে, তারা যেন নিজেদের মধ্যে রিজনিং করে, তারা যেন প্রবলেম সলভিং স্কিল তাদের মধ্যে যেন বাড়ে, এইগুলোই হচ্ছে কিন্তু আমাদের এখন উদ্দেশ্য। তাই 4 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, চিলড্রেন লার্ন মোর ইফেক্টিভলি ইফ এ কনসেপ্ট প্রসিডস ফ্রম, শিশুদের শেখা বেশি কার্যকর হয় যদি ধারণাটি অগ্রসর হয় জেনেরিক টু স্পেসিফিক, জেনারেল টু স্পেসিফিক হতো, সাধারণ থেকে নির্দিষ্ট, অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট, বিমূর্ত থেকে মূর্ত, কমপ্লেক্স টু সিম্পল, জটিল থেকে সহজ, রেশনাল টু এম্পেরিক্যাল, যুক্তি নির্ভর থেকে অভিজ্ঞতা নির্ভর। তাহলে চিলড্রেন বা শিক্ষার্থীরা সাধারণত জেনারেল আইডিয়া আগে ভালো বোঝে, তারপর স্পেসিফিক ডিটেলস বোঝে। যেমন অ্যানিম্যাল প্রথমে বললাম, তারপর তারা ম্যামেল, তারপর তারা ডগ, এগুলি ঠিকঠাকভাবে বুঝতে পারবে। এভাবে আমাদেরকে কিন্তু কনসেপ্ট
ক্লিয়ার করতে হবে বা এইভাবেই শেখাতে হবে। তাই জেনারেল টু স্পেসিফিক হচ্ছে আমাদের অ্যান্সার, সাধারণ থেকে নির্দিষ্ট হচ্ছে অ্যান্সার এ, বা 1 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। বিমূর্ত থেকে মূর্ত, এটা কিন্তু উল্টো, যদি মূর্ত থেকে বিমূর্ত হতো তাহলেও ঠিক ছিল। জটিল থেকে সহজ, এটা তো হবে না, সহজ থেকে জটিল যাবে। যুক্তি নির্ভর থেকে অভিজ্ঞতা নির্ভর, এরকম কোনো সিকোয়েন্স নেই। তাই 1 হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, ভেরিয়েবিলিটি ইন লার্নিং স্টাইলস অফ স্টুডেন্টস। শিক্ষার্থীদের লার্নিং স্টাইলের বৈচিত্র্য শুড বি ভ্যালুড অ্যান্ড সিন অ্যাজ এ রিফ্লেকশন অফ হিউম্যান ডাইভার্সিটি। মূল্যায়ন করা উচিত এবং মানব বৈচিত্র্যের প্রতিফলন হিসেবে দেখা উচিত। শুড বি ইগনোরড অ্যান্ড অ্যাটেম্পটস শুড বি মেড টু ব্রিং ইউনিফর্মিটি ইন লার্নিং স্টাইলস। উপেক্ষা করা উচিত এবং সবার লার্নিং স্টাইল একরকম করার চেষ্টা করা উচিত। শুড নট বি টেকেন ইনটু কনসিডারেশন ডিউরিং টিচিং লার্নিং প্রসেস। টিচিং লার্নিং প্রসেসে বিবেচনা করা উচিত নয়। শুড বি সিন অ্যাজ এ ব্যারিয়ার অ্যান্ড হিন্ড্রেন্স টু টিচিং লার্নিং প্রসেস। টিচিং লার্নিং প্রসেসে বাধা হিসেবে দেখা উচিত। তাহলে শিক্ষার্থীদের লার্নিং স্টাইলের বৈচিত্র্য, সব স্টুডেন্ট একইভাবে শেখে না। কেউ ভালো শেখে দেখে, কেউ শুনে, কেউ প্র্যাকটিস করে, কেউ ডিসকাশন করে, কেউ অডিও ভিজুয়াল লার্নিং ম্যাটেরিয়াল বেশি দেওয়া হবে তখন ভালোভাবে শিখবে। তো এক্ষেত্রে টিচারের কাজ হবে ডাইভার্সিটিকে রেসপেক্ট করা। তাই আমাদের অ্যান্সার হবে 1, মূল্যায়ন করা উচিত এবং মানব বৈচিত্র্যের প্রতিফলন হিসেবে দেখা উচিত। উপেক্ষা করা উচিত, উপেক্ষা করা কখনোই উচিত নয়। ঠিক আছে। টিচিং লার্নিং প্রসেসে বিবেচনা করা উচিত নয়, বিবেচনা করা উচিত। ঠিক আছে। বাধা হিসেবে কিন্তু ডাইভার্সিটিকে কখনোই বাধা হিসেবে দেখা যাবে না, সবসময় রিসোর্স হিসেবে দেখতে হবে। তাই 1 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। এইবারে কিন্তু খুব কনসেপচুয়াল কোশ্চেন আসছে। ঠিক আছে। এবারে দেখবার মুখস্থ করে কিন্তু কাজ হবে না। ঠিক আছে। সবকিছু কিন্তু কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার থাকলে কিন্তু খুব সহজ, আর যারা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে না তাদের কাছে কিন্তু খুবই জটিল। তো প্র্যাকটিস করতে থাকো। আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।